দিবা কিছুটা ইতস্তত বোধ করতে লাগলো। যাবে কি যাবে না এই নিয়ে দ্বিধায় পড়েছে সে। রাজ আবারও বলল, সমস্যা হলে থাক, লাইব্রেরিতে বসি, ওখানেই দেখে নিচ্ছি নোটগুলো। দিবা মনে মনে ভাবতে লাগলো, নোটগুলো তো দেখতে অনেক সময় লাগবে, এতক্ষণ স্যার না খেয়ে থাকবে। ব্যাপারটা তার খারাপ লাগলো, তাই আর দ্বিমত পোষণ করলো না, রাজি হয়ে গেল যাওয়ার জন্য। উপরে উপরে শান্ত থাকলেও ভিতরে মহা খুশি হলো রাজ। সময়টা অল্প হোক, তবুও একান্তে দিবার পাশাপাশি থাকতে পারবে সে। এতগুলো বছর অনেক দূরত্ব সহ্য করেছে, এখন আর না। এইচএসসি এক্সামের পরেই দিবাকে তার নিজের করে নেবে, একান্তই নিচের। চট্টগ্রাম মানেই প্রাচুর্যের রানী। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য চট্টগ্রাম অতুলনীয়। সেখানে যদি হয় বর্ষাকাল, তাহলে তো আর কোনো কথাই নেই। সকাল থেকে দুপুর অবধি ইলশেগুড়ি বৃষ্টি হওয়ায় রাস্তাঘাট ভিজে আছে। গাছের পাতাগুলো বৃষ্টির পানিতে ভিজে চকচকে রূপ ধারণ করেছে। ভিজে যাওয়া পিচ ঢালা রাস্তায় পাশাপাশি হাঁটছে আবরার ও অভ্র। দুইজনের পরনে সাদা হুডি, মাথায় হুডি তুলে মুখে কালো মাস্ক পরেছে, যেন কেউ চিনতে না পারে। পরন্ত বিকেলের আভার চারপাশে। সূর্য মামা মাথার উপর থেকে পশ্চিম দিকে হেলে পড়েছে। পরিবেশ শীতল। সারাটা দিন ঘোরাঘুরির পর মনটা হালকা হালকা লাগছে অভ্রের। অবশ্য আবরারের পাশে থাকলে তার মন কখনোই খারাপ থাকে না। আবরারকে বড় ভাই হিসেবে সব সময় ট্রিট করে এসেছে অভ্র। হাঁটতে হাঁটতে দিবাদের কলেজের সামনে 17 নম্বর রোডে এসে পড়েছে। আবরার দিবাদের কলেজটা দেখিয়ে দিল। তারপর হঠাৎই তার পুরনো বন্ধুর কথা মনে পড়ল। আসো, আজ তোমাকে আমার ছোটবেলার একটা বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিই। অভ্র জানতে চাইল, নাম কি? বাড়ি যাবেন নাকি তার? আবরার প্রত্যুত্তর করল, পল্লব দাস। বাড়িতে যাব না, পল্লবের একটা রেস্টুরেন্ট আছে, চলো যাই। অভ্রকে নিয়ে কাঙ্ক্ষিত রেস্টুরেন্টে এসে পৌঁছলো আবরার। একটা ওয়েটারের কাছে নাম বলতেই ওয়েটার তাদের নিয়ে রেস্টুরেন্টের মালকিনের কাছে নিয়ে যায়। আবরার তার বন্ধু পল্লবকে নিজের পরিচয় দিতেই খুশিতে আনন্দিত হয়ে ওঠে পল্লব। জড়িয়ে ধরল প্রথমে, পরিচয় করিয়ে দিল অভ্রের সাথে। খুশিতে বসে তিনজন আলোচনায় মশগুল হলো। আবরার প্রথমেই অনুরোধ করলো তার পরিচয় এখানে না দিতে, তাই করলো পল্লব। আশেপাশের কেউ টেরও পেল না এখানে এত বড় নামকরা গায়ক আছে। দীর্ঘ সময় ধরে দুই বন্ধু জমিয়ে আড্ডা দেবার পরে উঠে দাঁড়ালো আবরার। পল্লবের কাছ থেকে বিদায় নিল। অভ্রকে নিয়ে বেরিয়ে যাবার মুহূর্তেই দূরের একটা টেবিলে নজর গেল তার। বিস্মিত হলো আবরার। হাতঘড়িতে সময় দেখে নিল একবার। দিবাদের কলেজ তো অনেক আগেই ছুটি হয়ে গেছে, তাহলে মেয়েটা এখানে কি করছে? ছুটির পর দিবা বাড়ি যায়নি, আর পরনে ইউনিফর্ম দেখেই বুঝে গেছে আবরার। প্রথমে ভেবেছিল দিবার কাছে যাবে, কিন্তু তার আগেই দিবার সামনে বসে থাকা লোকটাকে দেখে চোয়াল শক্ত হয়ে এলো তার। হাতে দাঁত লেগে আসলো নীরবে। মারাত্মক লেভেলের রাগের কারণে কপালের রগ ফুলে নীল বর্ণ ধারণ করেছে, কিন্তু প্রতিক্রিয়া দেখালো আবরার। চুপচাপ বেরিয়ে গেল অভ্রকে নিয়ে, যদিও অভ্র দিবাকে দেখেনি। হাতঘড়িতে সময় দেখল রাজ, তারপর দিবার দিকে তাকিয়ে বলল, তোমার সবগুলো নোট পারফেক্ট আছে। আমি যেগুলো দাগিয়ে দিয়েছি তা আবারও লিখে দেখাবে, আর হ্যাঁ, বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবে। দিবা প্রত্যুত্তরে মুচকি হেসে বলল, ঠিক আছে না স্যার। তাহলে চলো এবার উঠি। বিল পে করে উঠে দাঁড়ালো দুজন। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসার জন্য পা বাড়ালো। দিবা রাজের পিছু পিছু হাঁটছে। রাস্তার একপাশে দাঁড়িয়ে দিবার উদ্দেশ্যে রাজ বলে উঠল, অনেক দেরি হয়ে গেছে তোমার, তাই না? একা যেতে হবে না, বাড়ি পৌঁছিয়ে দিই, আসো। দিবা চট জলদি বারণ করে বলল। আমি একা যেতে পারবো, সমস্যা নেই। রাজ আবারও হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমি এখন ফিরে আছি, পৌঁছিয়ে দিতে পারবো, আসো। দিবা প্রথমের মতোই নাকচ করলো। আমি একাই যেতে পারবো, আমাকে একটা রিক্সা ডেকে দেন শুধু। রাজ দিবার কথা মতো একটা রিক্সা ডেকে নিল।
দিবা সেখানে উঠে বসতেই বিদায় জানালো রাজ। চলতে লাগলো রিক্সা। পকেটে 2 হাত গুছে রিক্সার দিকে তাকিয়ে রইল রাজ। মৃদু হাসি ফুটে এলো তার ঠোঁটে। শান্তিনিবাসের সামনে রিক্সা থামাতেই দিবা তড়িঘড়ি করে ভাড়া দিয়ে বাড়ির ভিতরে দৌড় লাগালো। আজ সত্যি অনেক দেরি হয়ে গেছে। হাতঘড়ির দিকে সময় দেখে তার চোখ চড়ক গাছ প্রায়। শুকনো ঢোক গিলল একটা। মনে মনে এই ভেবে স্বস্তি পেল যে আবরার সন্ধ্যায় বাড়ি ফিরবে। এখনো সন্ধ্যা হয়নি। আবরার আসার আগেই সে ফিরেছে। গেটের কাছ থেকে দৌড়ে আসার কারণে হাঁপিয়ে উঠেছে দিবা। সদর দরজা দিয়ে চুপি চুপি বাড়ির ভিতরে ঢুকলো। ড্রয়িং রুমে কাউকে না দেখে মনে মনে খুশি হলো বেশ। চটজলদি পা চালিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল। রুমের সামনে গিয়ে দরজা খুলতে ভিতরে ঢোকার সময় থমকালো দিবা। অবাক চোখে আবরারের রুমের দিকে তাকাতেই স্তব্ধ হয়ে গেল। আবরার পকেটে 2 হাত গুজে দরজায় হেলান দিয়ে দিবার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থাকার পর চুপচাপ রুমে ঢুকে শব্দ করে দরজা লাগিয়ে দিল। আবরারের এমন রিয়াকশন দেখে ভয় পেল দিবা। ভয়ার্থ চোখে তাকিয়ে রইল আবরারের রুমের দিকে। সূর্যি মামা পশ্চিম আকাশে ডুবি ডুবি অবস্থা। হলুদ লালচে আভায় মুখরিত পরিবেশ। ভেজা মাটির ভ্যাপসা গন্ধ ঘ্রাণেন্দ্রিয়তে স্পষ্ট ভাষ্যমান। হু হু করে চলছে প্রভঞ্জন। তাপমাত্রা অতিরিক্ত শীতলতার কারণে মানবদেহ ঈষৎ কেঁপে ওঠার উপক্রম। তাই গায়ে পাতলা শাল জড়িয়ে নিল রিমি। চুলগুলো ছেড়ে আয়নার সামনে নিজেকে ভালোভাবে পর্যবেক্ষণ করল। ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে বের হলো রুম থেকে। সিঁড়ি কোঠার দিকে না গিয়ে প্রথমেই পা বাড়ালো একদম শেষের রুমটার দিকে। কাঙ্ক্ষিত রুমটার সামনে এসে নিজেকে প্রস্তুত করে টোকা দিল কয়েকবার। বেশ কিছুক্ষণ পর রুমের দরজা খুলে বাহিরে আসলো অভ্র। সামনে রিমিকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু জোড়া কুঁচকে প্রশ্ন করল। কি? রিমি প্রশ্নের উত্তর দেওয়ার আগ্রহ দেখালো না। যে কাজে এসেছিল তাই করতে মশগুল হলো। অভ্রের হাত বিনা সংকোচে ধরে টেনে বলল, ছাদে আসো তো আমার সাথে। চূড়ান্ত পর্যায়ে বিস্মিত হলো অভ্র। অবাক চোখে রিমির কাণ্ড কারখানা দেখছে অভ্র। এই অবেলায় ছাদে যাবে কেন মেয়েটা? কারণ জানতে চাইল। এখন ছাদে গিয়ে কি করবে? ইতিমধ্যে অভ্রকে ছাদের সিঁড়ির কাছাকাছি টেনে নিয়ে এসেছে রিমি। অভ্রের ধরেই রিমি স্বাভাবিক গলায় শুধালো, তোমার সাথে প্রেম করব, চুপচাপ আসো তো। এমন প্রত্যুত্তর শুনে ভ্যাবাচ্যাকা খেল অভ্র। থমথমে মুখে রিমির সঙ্গে পা বাড়ালো। ছাদে আসার পর মুহূর্তেই এক দমকা শীতল হাওয়া গায়ের শিরা উপশিরায় ঠান্ডা স্রোত বয়ে গেল। ছাদের পাশে হেলে পড়ে থাকা কৃষ্ণচূড়ার ডালটা থেকে ফুলের রক্তিম পাপড়ি উড়ে উড়ে পড়ছে। রিমি অভ্রকে নিয়ে সেখানটায় দাঁড়ালো। অভ্র এখনো কিং কর্তব্য বিমূঢ় হয়ে রিমির দিকে তাকিয়ে আছে। রিমি অভ্রের বাহু ছেড়ে অভ্রের বাম হাতের 5 আঙ্গুলের ভাঁজে নিজের ছোট ছোট আঙ্গুলগুলো মিলিয়ে দিল। তারপর ফুলগুলো দেখিয়ে দিয়ে বলল, আমাকে কয়েকটা ফুল ছিঁড়ে দাও প্লিজ। অভ্র রিমির হাতের বাঁধনের দিকে তাকালো। তারপর চোখ তুলে রিমির দিকে তাকালো একবার। মেয়েটা তার হাত ধরায় স্মিত হাসি ফুটে এলো ঠোঁটে। কৃষ্ণচূড়া গাছের ডালটার দিকে তাকিয়ে শুধালো, ফুল গাছেই সুন্দর, হাতে মানায় না। রিমি কপট রাগ দেখিয়ে উঠল, শুনেন, পুরুষ মানুষের চোখে ফুল মানায় প্রেমিকার চুলে। যদি কোনো পুরুষ প্রেমিকার চুলে ফুলের সৌন্দর্য দেখতে পায় তাহলে সেই পুরুষটাই হবে খাঁটি প্রেমিক। অভ্র ভ্রু ছোড়া কুচকে বলে উঠল, এই মেয়ে, তুমি জানো আমি তোমার কত বড়? আমার সাথে এইসব কথা বলতে লজ্জা লাগছে না? রিমি ভাবলেশীনভাবে উত্তর দিল, না, লাগছে না। আপনি আমার প্রেমিক, তাছাড়া লজ্জা পেলে জীবনেও মা হতে পারবো না, তাই আমি লজ্জা টজ্জা পেতে পারবো না। এখন আমাকে ফুল ছিঁড়ে দাও, আজান দেওয়ার আগে তাড়াতাড়ি দাও। রিমির প্রথমে কথাগুলো শুনে হতবাক হয়ে গেল অভ্র। কিং কর্তব্যহীন হয়ে পড়েছে সে। অপরদিকে ফুল পাড়ার জন্য রিমি তাগিদ দিতে লাগলো। বাধ্য হলো অভ্র। হাত বাড়িয়ে কৃষ্ণচূড়া ফুল ছিঁড়ে দিল কয়েকটা। খুশি হলো রিমি। ফুলগুলো হাতে নিয়ে খুশি হয়ে আহ্লাদের সাথে অভ্রের 2 গাল টেনে দিল। তারপর আপন মনে প্রত্যেকটা ফুলের সৌন্দর্য দেখতে লাগলো। আর অভ্র দেখতে লাগলো পাশে দাঁড়ানো মেয়েটার দিকে। এই বাচ্চা মেয়েটা নাকি তার প্রেমিকা? সিরিয়াসলি?
ভাবতেই আন মনে মৃদু হেসে ফেলল অভ্র। প্রাকৃতিক নিয়ম অনুযায়ী সূর্য তার সঠিক সময়ে পশ্চিম আকাশে ডুব দিয়েছে। ধরণী করেছে অন্ধকারাচ্ছন্ন, আকাশ একদম স্বচ্ছ, ঘন কালো মেঘের ছিটে ফোটার ছোঁয়া নেই তার মাঝে। প্রবল শীতল বাতাসের কারণে বারান্দায় দরজায় ঝুলানো সাদা পর্দাগুলো বাতাসে উড়ছে। দিবা চটজলদি পড়ার টেবিল থেকে উঠে বারান্দার দরজাটা লাগিয়ে দিল। পর্দাগুলো টেনে ঠিক করার সময় আবরারকে খেয়াল আসলো তার। লোকটা কি করছে? দেরি করে বাড়ি ফেরায় রেগে গিয়েছে নাকি? রেগেছেই বোধ হয়, না হলে শব্দ করে দরজা লাগাতো। কখনোই না। আবরারের খেয়াল আসলো তার। ঠোঁট কামড়ে ভাবতে লাগলো দিবা। কিছু সময় চিন্তা করার পর ভাবলো আবরারের রুমে যাবার কথা, তাই আর বিলম্ব করলো না। চটজলদি পা চালিয়ে রুমের সামনে আসলো। দরজা হালকা ধাক্কা দিয়ে ভিতরে উকি দিয়ে দেখলো আবরার ঘুমিয়ে আছে। ভ্রুজোড়া কুচকে রুমের ভিতরে ঢুকলো দিবা। এই সময় কেউ ঘুমায়? আজান দিয়েছে, নামাজ পড়েনি নাকি? বিছানার সামনে একটা বেতের মোড়া রেখে বসলো সেখানে। বিছানায় 2 হাতের কনুইয়ের ভর দিয়ে গালে হাত রেখে আবরারের মুখের দিকে কিছুটা ঝুঁকে তাকালো। পর্যবেক্ষণ করতে লাগলো আবরারকে। এই লোকটা নাকি তার হাজবেন্ড? এত বড় সেলিব্রিটি হয়েও তাকে ভালোবাসে? আপন মনে ভাবলো কিছুক্ষণ। গালে হাত রেখেই চিন্তিত হয়ে কণ্ঠস্বর নিচু করে বলে উঠল, যেই মানুষটার জন্য হাজারটা মেয়ে পাগল, সেই মানুষটা কিনা আমার পিছু পিছু ঘোরে, পাপ্পি দেওয়ার জন্য অনুরোধ করে। ভাবা যায় এইগুলা? ভাবতেই প্রসন্ন হলো দিবার মন। খুশিতে আমোদিত হয়ে ফিসফিস গলায় বলল, দিবারে, কখনো ভেবেছিস এত বড় সেলিব্রিটি তোর জামাই হবে? কথাটা বলেই বুকে এক হাত রেখে চোখটা বন্ধ করে আবারও বলল, আল্লাহ, আমার জামাইটা এত কিউট কেন? কেন কেন কেন? খেয়ে ফেলতে ইচ্ছে করছে একদম। আবরারের ঘুমানোর সুযোগে ফিসফিস করে একাই বিড়বিড় করে কথাগুলো বলছে দিবা। ঘুমন্ত আবরার বোধহয় টেরও পাচ্ছে না। বন্ধ চোখ উন্মুক্ত করে তাকালো আবরারের দিকে। চোখ দুটো ছোট ছোট করে কিছুটা অসন্তুষ্টির সঙ্গে বলে উঠল, সবই ঠিক আছে, কিন্তু বেটা তুই আস্ত লুইচা। সুযোগ পেলেই অসভ্য অসভ্য টাইপ কথা বলে শুধু। নির্লজ্জ লোক। বলি, লজ্জা শরমের মাথা খেয়ে এসব বলেন নাকি? হ্যাঁ, মুখে লাগাম নাই? কথাগুলো বলেই বিরক্তির চোখে মুখে বুকে 2 হাত গুজে অন্যদিকে তাকালো দিবা। কয়েকবার নিঃশ্বাস নেবার পরে আবারও নিজেকে নিজেই বলে উঠল, আশ্চর্য মেয়ে তো তুই দিবা। তোকে না বললে আর কাকে বলবে? বউ তো একটাই, বলুক যা ইচ্ছা, শুধু মানুষটা তোর পাশে থাকলেই চলবে। বলেই মুচকি হাসি দিল দিবা। গালে হাত রেখে আবারও আবরারের ঘুমন্ত মুখখানি দেখতে লাগলো। তখনই দরজার কাছে দাঁড়িয়ে ডাকলো রিমি। সাবধানতার সঙ্গে দিবাকে ডাকলো যেন আবরারের ঘুম না ভাঙে। দিবা তার দিকে তাকাতেই রিমি কিছুটা ঝাঁঝ মিশিয়ে চোখ পাকিয়ে বলল, এখানে কি করছিস তুই? আরব ভাইয়ের ঘুম ভাঙে কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলবে। নিচে আয়, তোকে ডাকছে। ঠিক আছে। প্রত্যুত্তর করলো দিবা। তাড়াতাড়ি আই বলে চলে গেল রিমি। দিবা কিছুক্ষণ আবরারের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থেকে ব্যঙ্গ করে বলে উঠল, কেলেঙ্কারি বাঁধবে না ছাই, উল্টো আমাকে জড়িয়ে ধরে ঘুমোতে চাইবে। অসভ্য লোক বলে কথা। দাঁড়ালো না আর এখানে। নিঃশব্দে চলে গেল আবরারের রুম থেকে। দিবা যেতেই আবরার চোখ বন্ধ রেখেই হেসে উঠল। এতক্ষণ সজাগ ছিল আবরার, শুনেছে সব, কিন্তু উপরে স্বাভাবিক ছিল। দিবাকে বুঝতে দেয়নি যে তার ঘুম দিবা রুমে আসার আগেই হালকা হয়ে গিয়েছিল। মেয়েটা তো কিউট কেন? মিষ্টি মিষ্টি কথা বলেই তো আবরারকে পাগল করেছে। টানা টানা ভয়ার্থ চোখের চাহনিতেই আবরারকে ঘায়েল করেছে। লাজুক হাসিতে মুগ্ধ করে আবরারকে। দিবাকে ছাড়া থাকা আবরারের পক্ষে অসম্ভব। চট্টগ্রামে 2টো সৌন্দর্য রয়েছে। দিনের বেলা যেমন সবুজ শ্যামলের প্রাকৃতিক সৌন্দর্য, ঠিক তেমনি রাতের অন্ধকারাবৃত পরিবেশে ছিমছাম জ্যোৎস্নার আলোতে রয়েছে আর এক সৌন্দর্য,
পিচ ঢালা রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা সোডিয়ামের কৃত্রিম লাইট। দিনের তুলনায় রাতেও রাস্তাঘাটে জনসংখ্যার কমতি নেই। ব্যস্ত মানুষ আপন মনে চলছে যার যার কাজের উদ্দেশ্যে। পরিচিত একটা জুয়েলারির দোকানের সামনে সাবিত গাড়িটা থামালো। নিশিতা, রাইমা ও দিবা গাড়ি থেকে নেমে দাঁড়ালো। রাইমার বিয়ের গয়না বানাতে এসেছে দোকানে। দোকানের সাবিতের বন্ধু সেই হিসেবে তাদের বহু পরিচিত। সাবিত গাড়ি থেকে নেমেই কল লাগালো রাজীবের নাম্বারে। যেহেতু বিয়ের গয়না বানাবে সেহেতু রাজীবের পরিবারের লোকজনও এখানে উপস্থিত থাকা লাগবে। কল দিয়েই জিজ্ঞেস করলো তারা এখানে কত দূর। রাজীব জায়গায় নাম বললে সাবিত তাদের নিয়ে আসতে এগিয়ে গেল। যেহেতু রাজীবের পরিবার রাউজান থাকে সেহেতু আগ্রাবাদের দোকানপাট সম্পর্কে তারা এখনো অবগত নয়। দিবা রাইমার এক হাত জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে এটা ওটা বলে হাসাচ্ছে রাইমাকে। দুইজনের প্রাণখোলা হাসি দেখে মুগ্ধ হয়ে দেখছে নিশিতা। কিছু সময় পর সাবিতের সঙ্গে সেখানে উপস্থিত হলো রাইমার হবু শাশুড়ি ও তার দেবর রাজ। রাইমা তার শাশুড়িকে খুবই সাবলীলভাবে সালাম দিয়ে ভাব বিনিময় করল। সঙ্গে দিবাও। সংক্ষিপ্ত আলাপ শেষে জুয়েলারির শোরুমে ঢুকলো সবাই। সাবিতের বন্ধু সবাইকে সাদরে গ্রহণ করলো। দোকানের কর্মচারীকে সবকিছু ভালোভাবে দেখাতে বলে সাবিতের বন্ধু সাবিতকে নিয়ে অন্যদিকে গেল। ব্যস্ততার কারণে দুই বন্ধু তেমন দেখা সাক্ষাৎ করতে পারে না। আজ মেয়েরা গয়না চয়েস করার ফাঁকে না হয় আড্ডা দেওয়া যাক। দোকানের কর্মচারী রাইমাকে বিভিন্ন ডিজাইনের গয়না দেখাতে লাগলো। রাইমা এক এক করে সবগুলো ডিজাইন দেখতে লাগলো। তার পাশেই বসে আছে দিবা। সেও এক্সাইটেড হয়ে রাইমার সাথে বসে গয়না দেখছে। তাদের পাশেই নিশিতা ও রাইমার শাশুড়িও ব্যস্ত গয়না দেখায়। একটু দূরেই দাঁড়িয়ে আছে রাজ। চেয়ারে বসে থুতনিতে এক হাত ঠেকিয়ে দিবার দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে। দিবা বিভিন্ন ডিজাইনের গলার হার নিজের গলায় রাখছে আর আয়না দিয়ে দেখছে। সঙ্গে সঙ্গে হেসে হেসে রাইমার গলায়ও চেক করছে ঠিক কেমন মানায়। একবার ইয়াররিং দেখছে তো আর একবার হাতের চুড়ি দেখছে। একটু দূরে বসেই দিবার হাস্য উজ্জ্বল চেহারা পর্যবেক্ষণ করছে রাজ। মুগ্ধ হয়ে মৃদু হাসল। দিবা গয়না দেখতে দেখতে একপাশে হাতের ব্রেসলেট দেখে পছন্দ করলো। দোকানিকে বের করে দিতে বললে দোকানি বের করে তার হাতে দিল। দিবা মুগ্ধ চোখে ব্রেসলেটটা দেখল। তারপর হাতে পরার জন্য চেষ্টা করতে লাগলো, কিন্তু ব্রেসলেটের হুকটা ঠিক লাগাতে পারছে না। তবুও বারবার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে দিবা। এক পর্যায়ে না পেরে বিরক্ত হয়ে গেল। দূর থেকে সবই দেখল রাজ। দিবার বিরক্তিকর মুখটা দেখে মৃদু হাসল। তারপর এগিয়ে আসলো দিবার কাছে। ঠোঁটে হাসি রেখেই অনুমতি চাইল। আমি পরিয়ে দিই। রাজের দিকে বিস্মিত চোখে তাকালো দিবা। একবার ব্রেসলেটটার দিকে তাকালো। দ্বিধায় পড়ে গেল সে। মুখের উপরে না করে দিবে নাকি রাজি হবে? না করলে যদি স্যার অপমান বোধ করে তাহলে? বয়সে যেহেতু বড়, আবার স্যার, পারিবারিকভাবে আত্মীয় হবে কিছুদিন পর। সবকিছু ভেবেই রাজি হলো। ব্রেসলেটটা রাজের দিকে এগিয়ে দিল। রাজ সেটা হাতে নিয়ে দিবার বাম হাতে পরিয়ে দিল। খুশি হলো দিবা। ঠোঁটে হাসি রেখেই আয়নার মাঝে হাতটা দেখল। তার এই খুশি দেখে রাজ প্রশ্ন করলো, পছন্দ হয়েছে? দিবা ব্রেসলেটটা দেখতে দেখতে উত্তর দিল, ভীষণ। দিবা রুম থেকে যাবার পরেও মাত্র কিছুক্ষণ ঘুমিয়েছিল আবরার। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখল রিমি নুরা বসে ওয়েব সিরিজ দেখছে। আবরার তাদের পাশে বসে কিছুক্ষণ সিরিজ দেখার পর বাকি সবাই কোথায় জানতে চাইল। তখন নুরা এক এক করে সবার খোঁজ জানালো। সঙ্গে এটাও জানালো যে বাকিরা রাইমার বিয়ের জন্য গয়না দেখতে গিয়েছে। দাঁড়ালো না আর আবরার। সাবিতের কাছ থেকে অ্যাড্রেসটা নিয়েই বেরিয়ে গেল জুয়েলারির দোকানের উদ্দেশ্যে। যথা সময়ে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাবার পর গাড়ি থেকে নামলো আবরার। প্রতিবারের মতোই মুখে মাস্ক আর মাথায় ক্যাপ পরা। দোকানের ভিতরে ঢোকার সময় মনটা ফুরফুরে থাকলেও ভিতরে ঢোকার পর ফুরফুরে মেজাজ বিগড়ে গেল। দিবার হাতে রাজকে ব্রেসলেট পরিয়ে দিতে দেখেই রাগের চোয়াল শক্ত হয়ে এলো তার। দাঁতে দাঁত পিষে ঠাই দাঁড়িয়ে রইল। আরে আবরার, কখন এলি? এদিকে আয়।
আবরারকে দেখে নিশিতা ডেকে উঠল। নিশিতার ডাক শুনে দিবা পিছু ফিরে তাকিয়ে আবরারকে দেখেই বিস্মিত হলো। ধরপড়িয়ে রাজের পাশ থেকে উঠে দাঁড়ালো। বিস্মিত হলো কিছুটা। আবরারের সাথে রাইমার শাশুড়ির পরিচয় করিয়ে দিল নিশিতা। ভদ্রমহিলা খুশি হলেন আবরারের সাথে পরিচিত হয়ে। রাজ এগিয়ে এসে আবরারের দিকে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। আবরার চুপচাপ হ্যান্ডশেক করলো রাজের সাথে, ভাব বিনিময় করলো। যদিও ভিতরে ভিতরে রেগে আছে প্রচুর। অনেকটা সময় নিয়ে গয়না পছন্দ করে বানাতে দেওয়া হলো। বানানো ছাড়াও প্রয়োজনীয় কিছু গয়না সাথে নিল নিশিতা আর রাইমার শাশুড়ি। কেনাকাটা শেষে দোকান থেকে বেরিয়ে আসলো সবাই। রাজ ও তার মা সবার থেকে বিদায় জানিয়ে গেল। নিশিতা গাড়িতে উঠে বসতে নিলেই আবরার বলে উঠল, আম্মু, দিবা আমার সাথে যাবে, তোমরা চলে যাও। গালে 2 হাত ঠেকিয়ে ঠোঁট উল্টে মনমরা ভাবে বসে আছে দিবা। সামনে তার বিফ স্টেকের 4-4টে প্লেট, সবগুলো নাকি তাকে একা শেষ করতে হবে। কিন্তু এটা আদেও তার একার পক্ষে সম্ভব না। কিন্তু মহাশয়ের কঠোর নির্দেশ। হঠাৎ এই বিফ স্টেকের উপর ক্ষেপলো কেন লোকটা? আসলেই খাবারের উপর ক্ষেপেছে নাকি দিবার উপর? তাই এই খাবার দিয়ে তাকে শায়েস্তা করার চেষ্টা করছে। পরিবেশটা নির্জন। রাত হওয়ার কারণে আশেপাশে মানুষজনের আনাগোনা একদম কম। নিরিবিলি নির্জন একটা রেস্টুরেন্টের একপাশে টেবিলে বসে আছে দুজন। আবরার প্রথমেই পর্দা টেনে দিয়েছে প্রাইভেসির জন্যে, যদিও তার মুখে এখনো মাস্ক পরা। দিবা এখানে আসার পর বুঝেছিল ডিনার ডেট, কিন্তু তার ভাবনার বিপরীত হলো। কোনো ব্যাপারে দিবার উপর আবরার রেগে আছে প্রচুর। মলিন চোখ দুটো তুলে সামনে তাকাতেই আবরারের ভাবলেশহীন চেহারা নজরে আসলো তার। সে তাকাতেই আবরার আবারও চোখের ইশারায় খাওয়ার জন্য তাগিদ দিল। হতাশ হলো দিবা। কাদো কাদো চেহারায় মাথা এপাশ থেকে ওপাশ নাড়িয়ে না বোঝালো। তাকে বারণ করতে দেখিয়ে আবরার দাঁতে দাঁত চিবিয়ে কিছুটা রাগী মিশ্রিত কণ্ঠে বলে উঠল, কেন খাবে না? বিফ স্টেক তো তোমার অনেক প্রিয়। ডিনারে লাঞ্চে ভালোই খেতে পারো, তাহলে এখন খাবে না কেন? এখানে সবগুলো তোমাকে একা শেষ করতে হবে। দেরি করলে 4টা প্লেটের বদলে 5টা হবে। দিবার অবস্থা এবার কান্না করে দেবার মতো। রাগে ক্ষোভে অতি দুঃখে মৃদু আর্তনাদ করে পড়ল, মানে কি ভাই, আমি কি এমন দোষ করেছি যে এভাবে শাস্তি দিচ্ছেন? আবরার অবাক হওয়ার ভান ধরে দিবার কথার প্রত্যুত্তর করল, শাস্তি দিচ্ছে কোথায়? হাজবেন্ড হয়ে কি তোমাকে খাবারের ট্রিট দিতে পারবো না? আশ্চর্য তো। দিবা চোখ ছোট ছোট করে সন্দেহজনক দৃষ্টিতে চেয়ে বলল, ট্রিট দিচ্ছিলেন, তাও এভাবে? আবরার নিশ্চুপ রইল। নির্বিকার ভাবে দিবার দিকে প্রথমের ন্যায় তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। দিবা একটা প্লেটে মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর বুকে 2 হাত গুজিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে বলে উঠল, আমি খেতে পারবো না। নীরবে চোয়াল শক্ত করল আবরার। আমি বিফ স্টেক দিলে খাবে না, অথচ রাজ দিলে দিব্যি পেট ভরে খেতে পারো। আবার কলেজ শেষে বাড়ি না ফিরে রাজের সাথে রেস্টুরেন্টে বসে পাস্তা খেতে পারো, তাহলে এখন কেন পারবে না? স্তব্ধ হয়ে গেল দিবা। চিবুক তার আপনা আপনি ঝুলে গেছে। বিস্মিত চোখে মুখে তাকিয়ে রইল আবরারের রাগে লাল হয়ে যাওয়া মুখটার দিকে। উনি জানলো কিভাবে? এই কারণেই কি এত রেগে আছে? আপনি জানেন কিভাবে? কেন? আমার জানার কথা ছিল না? লুকিয়ে সব হজম করতে চেয়েছিলে? আমি তো স্যারকে নোট দেখাতে গিয়েছিলাম। আর দিবা কথাটা সম্পূর্ণ করার আগেই আবরার কণ্ঠস্বর দ্বিগুণ করে ধমকে উঠল, নোট দেখাতে গিয়ে খাবার খাচ্ছিলে তুমি? বোকা পেয়েছো আমাকে? মৃদু কেঁপে উঠল দিবা। ভয়ার্থ চোখে তাকালো আবরারের দিকে। ধমক শুনে কান্না পাচ্ছে ভীষণ। আবরার তাকে সন্দেহ করছে? রাজ শুধু তার টিচার, এর বাহিরে রাজের সাথে কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র একসাথে দেখে এভাবে সন্দেহ করলো? ভাবতেই ঠোঁট ভেঙে আসছে তার। চোখ লাল হয়ে গেল আপন মনে। দিবার এমতো অবস্থা দেখে নিভল আবরার। চোখ বন্ধ করে কয়েকবার নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করলো। শুকিয়ে যাওয়া ওষ্ঠদয়ে জিভ বুলিয়ে বলল, স্টপ ক্রাইং দিবা, কান্না করার মতো কিছু বলিনি আমি। কান্না থামালো দিবা। মুখটা কালো করে ফেললো একদম।
বিবর্ণ মুখে কাছুমাছু অবস্থায় বুকে দুহাত গোজে অন্যদিকে তাকালো। মনে মনে বিরক্ত হয়ে কয়েকটা জঘন্য গালি শুনিয়ে দিল আবরারকে। হচ্ছেটা কি ভাই? ধমক দিয়েও বলছে কান্না করার মতো কিছু করেনি। কান্না করবো না তো কি, নাচবো? তুমি জানো ওই ছেলের সাথে তোমার বিয়ের কথা হয়েছে? তবুও কিভাবে তুমি ওই লুজারটার সাথে মিশো? অবাক চোখে মুখে আবরারের দিকে তাকালো দিবা। কণ্ঠস্বরে বিস্ময় ফুটিয়ে বলে উঠল, পাগল আপনি? রোশ আঙ্কেল কখন আমার বিয়ের কথা বললো? এই এই পর্যন্ত কোনো শ্বশুরকে দেখেছেন ছেলের বউয়ের বিয়ের আলাপ করতে? আজ কবি কথাবার্তা কই পান বলুন তো? আবরার প্রত্যুত্তরে কিছু বলতে যাবে তার আগেই দিবা আবারও বলে উঠল, আর শেষে কথাটা কি বললেন? স্যারের সাথে মিশতে যাব কেন? উনি আমাকে নোট বানাতে বলেছিলেন। ছুটির পর আমি নোট বানিয়ে ওনাকে দেখাতে গিয়েছিলাম, কিন্তু তখন স্যার দেখতে যাচ্ছিলেন, তাই সাথে আমাকেও। দিবার কথা সম্পূর্ণ হতে দেয়নি আবরার, তার আগেই বিদ্রুপ মাখা কণ্ঠে তীক্ষ্ণ চোখে বলে উঠল, বাহ, এমন টিচার পাওয়া সত্যি বিরল। স্টুডেন্টের ক্রিয়েট করা নোট দেখার জন্য রেস্টুরেন্টে যেতে হয়। কলেজে বুঝি লাইব্রেরি অফিস ছিল না? স্টুডেন্টের সাথে পার্সোনালি টাইম স্পেন্ড করা কোন পর্যায়ে যায় দিবা? আবরারকে শেষের কথাটা দাঁতে দাঁত চিবিয়ে বলতে দেখে ভরকে গেল দিবা। নিজের ভুলটা ঠিক কোথায় তা অনায়াসে ধরে ফেলল। অপরাধীদের মতো করে তাকালো দিবা, ভুল স্বীকার করে শুধালো, আমি কি জানতাম নাকি এমন কিছু হবে? স্যার বারবার বলেছিল, তাই বারণ করতে পারিনি। আচ্ছা সরি, আর এমন হবে না, প্লিজ রাগ করবেন না। দিবার সহজ সরল স্বীকারোক্তি দেখে আরেকটু সুযোগ নিল আবরার। এই উছিলাই কঠোর থ্রেট দিয়ে বসল, ফার্দার রাজকে তোমার আশেপাশে দেখেছি কিংবা তোমাকে রাজের সাথে কথা বলতে দেখেছি, তাহলে কিন্তু খুব বেশি খারাপ হবে দিবা। আমি ঠিক কি কি করতে পারি সেটা তোমার ধারণার বাইরে। জানার আগ্রহের কারণে সরল মনে প্রশ্ন করে বসল দিবা। কি করবেন তাহলে? মারাত্মক ক্রোধান্বিত হলো আবরার। থাপড়াতে থাপড়াতে চাঁদের দেশে পাঠাবো বেয়াদব মেয়ে। চুপচাপ খাওয়া শেষ করো। গভীর অপমানে মুখ কালো করে ফেলল দিবা। অপ্রসন্ন চেহারায় একটা প্লেট টেনে সামনে আনলো, তারপর গালে এক হাত রেখে অপর হাতে কাটা চামচ দিয়ে প্লেটে টুংটাং শব্দ করতে লাগলো। নিস্তব্ধ নিশ্চিত, তার চারপাশ নিঝুম অন্ধকার, অর্ধ গোলাকৃতির চাঁদটা সুবিশাল অম্বরে ভাসমান। আশেপাশের ঝোপঝাড় থেকে ছিছি পোকাদের কর্কশ ডাক কানে আসছে, সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই রিমির। সে আপন মনে অফরির বাম হাতের বাহু জড়িয়ে ধরে সুইমিং পুলে পা ডুবিয়ে বসে আছে। প্রায় আধা ঘন্টা যাবৎ চুপচাপ একই জায়গায় একই ভঙ্গিতে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেল অভ্র। কোমর ব্যথা হয়ে গেছে অলরেডি। কতবার বলেছে ভিতরে চলো, কিন্তু রিমি তার কথা শুনছেই না। সইতে পারল না আর, এক পর্যায়ে বিরক্ত হয়ে বলেই উঠল, এবার অতিরিক্ত হয়ে যাচ্ছে না রিমি? রিমি অভ্রের কথার সঙ্গে সঙ্গে মাথা ওপর নিচ দুলালো, অত্যন্ত সিরিয়াস হয়ে বলল, আসলেই অতিরিক্ত হয়ে যাচ্ছে। আশেপাশের বান্ধবীরা বিয়ে করে বাচ্চা কাচ্চা স্কুলে ভর্তি করাচ্ছে, আর আমি এতদিনে একটা জোরপূর্বক বয়ফ্রেন্ড জোগাড় করলাম। জীবন যুদ্ধে কে এগিয়ে গেল তাহলে, বান্ধবী নাকি আমি? রিমির এমন প্রত্যুত্তর শুনে তাজ্জব বনে গেল অভ্র। হতভম্ব হয়ে রিমির দিকে চোখ বড় বড় করে তাকালো। রিমি প্রথমের ন্যায় ভাবলেশহীনভাবে পা দুটো পানিতে নাড়াচ্ছে। অভ্র নিচের হাত রিমির থেকে ছাড়িয়ে নিল। মনোযোগের ব্যাঘাত ঘটায় রাগান্বিত হলো রিমি। দাঁতে দাঁত কিরমির করে তাকালো অভ্রের দিকে। অভ্র মারাত্মক লেভেলের বিরক্ত হয়ে বলে উঠল, আশ্চর্য মেয়ে তুমি। আমি বাড়ির ভিতরে যাবার কথা বলেছি, আমাকে এখানে বসিয়ে রেখেছো কতক্ষণ ধরে? আমিও তোমার মতো এত আজাইরা ঘোরাফেরা করি না, আমার অনেক কাজ জমে আছে। তুমি আসলে আসো, না হলে আমি রুমে যাচ্ছি। অভ্র উঠে দাঁড়াতে নিলেই রিমি তার হাত ধরে আটকে বলল, আশ্চর্য লোক তো তুমি। গার্লফ্রেন্ডের থেকে কাজ বেশি বড় হয়ে গেছে তোমার। অভ্র ভ্রুজোড়া কুঁচকে প্রশ্ন করল। কে বলেছে তুমি আমার গার্লফ্রেন্ড? রিমি বসা থেকে উঠে দাঁড়ালো। বাহিরের এক দমকা হাওয়ার কারণে রিমির উন্মুক্ত চুলগুলো উড়ে মুখের সামনে এসে পড়ল। রিমি চুলগুলো মুখ থেকে সরিয়ে কোমরে দুহাত রেখে কটমট করে বলল, অবশ্যই
আমি তোমার গার্লফ্রেন্ড। কেন বিশ্বাস হয় না? অভ্র পকেটে 2 হাত গুজিয়ে শটান হয়ে দাঁড়ালো। তার এমন ভাব দেখে রিমির শরীরে রাগ তিরতির করে বেড়ে গেল। রাগে কিচকিচ করতে করতে বলে উঠল। বউ পাবি না বলে দিলাম। গটগট পায়ে রাগে বিড়বিড় করতে করতে অভ্রকে হাজারটা গালি দিতে দিতে বাড়ির ভিতরে চলে গেল রিমি। সে যেতেই উচ্চস্বরে হেসে উঠল অভ্র। মেয়েটা বড্ড অবুঝ, একদম ছেলে মানুষই। আর এই বাচ্চা মেয়েটাকেই তার ভালো লাগে। রাতের ঘড়ির কাঁটা প্রায় 11:30টার ঘরে। শান্তি নিবাসের সবাই যার যার রুমে আপন কাজে ব্যস্ত। বোতলে পানি না থাকায় নিচে নামলো রিমি। রান্নাঘরে গিয়ে বোতল ভর্তি পানি নিল। পরনে ঢিলে ঢালা সাদা টি শার্ট, অতিরিক্ত ঢিলে হওয়ায় টি শার্টটা টেনে কোমরের কাছে গিট্টু দিল একটা। বোতল নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে সিঁড়ির কাছাকাছি যেতেই সদর দরজা খোলার শব্দ কানে আসলো। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো অনেক রাত। এই সময় কে আসলো? পিছু ফিরে তাকাতেই দিবার মনমরা চেহারা নজরে আসলো তার। দিবার পাশে আবরার পকেটে 1 হাত গুছিয়ে নির্বিকারভাবে মোবাইল টিপে হাঁটছে। ভ্রুজোড়া আপনা আপনি কুঁচকে এলো রিমির। রাইমা আপুর কাছে জানতে পেরেছে আবরার দিবা একসাথে আছে। তাহলে দুজন একা সময় কাটানোর পরেও দিবার মন খারাপ কেন? হলোটা কি? প্রাণপ্রিয় বান্ধবীর এমতো অবস্থা দেখে মনটা আকুপাকু করে উঠল রিমির। কারণ জানার জন্য দ্রুত পা চালিয়ে দিবার কাছে এসে 1 হাতের বাহু ঝাঁকিয়ে বলে উঠল।